আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আরেকটি অনলাইন ক্লাসে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট অধ্যায়, তৃতীয় অধ্যায়, ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। এই যে ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন, এই চ্যাপ্টারটি তোমাদের জীববিজ্ঞান রিলেটেড একটা চ্যাপ্টার। এটা তোমাদের বিজ্ঞানের একটা চ্যাপ্টার যেখানে তোমার জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা। এই অধ্যায়ে কি কি আলোচনা হবে? ব্যাপন, তারপর হচ্ছে তোমার অভিস্রবণ এবং প্রস্বেদন। এখানে তিনটা প্রক্রিয়ার নাম লেখা আছে। এই প্রক্রিয়াগুলো দরকার হয় উদ্ভিদ যখন মাটি থেকে তার খনিজ লবণ এবং পানি শোষণ করে এবং পানিটাকে আবার বের করে দেয়। এই প্রক্রিয়াগুলোর সাথে এই যে তিনটা প্রক্রিয়া, এই তিনটা প্রক্রিয়া জড়িত। আমরা এই ক্লাসে খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, আমরা এর সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব এবং এখান থেকে যদি দু একটা সিকিউ আসে সেটা আমরা করতে পারবো এবং খুবই সহজ সহজ কয়েকটা এমসিকিউ এখান থেকে যেটা আসে সেটাও আমরা ক্লিয়ার করব। চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। প্রথমে আসো যে এই চ্যাপ্টারের ভিতরে আমরা কি কি পড়ব। প্রথমে আমরা পড়ব ব্যাপন কাকে বলে, ব্যাপনের গুরুত্ব, তারপর হচ্ছে আর একটা প্রক্রিয়া সেটা হচ্ছে অভিস্রবণ কাকে বলে এবং অভিস্রবণের গুরুত্ব। এরপর হচ্ছে উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি, মানে উদ্ভিদ মাটি থেকে কিভাবে পানি শোষণ করে। তারপর উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি, অর্থাৎ উদ্ভিদ কিভাবে মাটি থেকে খনিজ লবণ শোষণ করে। এরপর হচ্ছে তোমার প্রস্বেদন, অর্থাৎ উদ্ভিদ কিভাবে ওই যে পানি শোষণ করেছিল সেটা দেহ থেকে বের করে দেয়। তারপর লাস্ট টপিক, উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহন, অর্থাৎ উদ্ভিদ যে মাটি থেকে তোমার পানি এবং খনিজ লবণটা মূলডোমের মাধ্যমে গ্রহণ করবে, সেটা কিভাবে সারা দেহে ছড়িয়ে দেবে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে। খুবই সহজ একটা চ্যাপ্টার, চলো আমরা পড়ি। প্রথমে আসো ব্যাপন কাকে বলে। ব্যাপনের ইংরেজি ওয়ার্ড হচ্ছে ডিফিউশন। ডিফিউশন, এই ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। সংজ্ঞাটা দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। তাহলে ব্যাপনটা কি? ব্যাপনটা হচ্ছে একটা ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, মানে একটা বেশি ঘনত্বের জিনিস সেটা কম ঘনত্বের জিনিসের ভিতরে কি হবে? ছড়িয়ে যাবে, সেটাই হচ্ছে কি? ব্যাপন। যেমন দেখো, এই যেটা হচ্ছে ব্যাপন, যে তুমি যদি পানির ভিতরে, এই যে এটা হচ্ছে তোমার এক গ্লাস পানি, এই এক গ্লাস পানির ভিতরে তুমি যদি নীল, মানে ওই যে জামা কাপড়ে যে দেয় নীল, সেই নীল যদি তুমি একটু একটু দাও, তখন দেখতে পাবে নীলের দ্রবণটা পানির দ্রবণের ভিতরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ে দেখবে আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়বে, পড়তে পড়তে পুরো গ্লাসের ভিতরে ছড়িয়ে পড়বে এবং একটা সময় গিয়ে দেখবে যে একদম পুরো গ্লাসের পানি সমানভাবে নীল হয়ে আছে। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু একটু নীল ঢেলে দিবা, তারপর হচ্ছে একটু ওয়েট করবা, তখন দেখতে পাবে যে কি হচ্ছে, তোমার পুরো পানিটা নীল হয়ে গেছে। তার মানে কি? নীলটা ছড়িয়ে পড়েছে। নীলের ঘনত্ব ছিল বেশি, নীলের এর ঘনত্ব ছিল বেশি, নীলের ঘনত্ব বেশি, আর পানির ঘনত্ব ছিল কম, পানির ছিল ঘনত্ব কম। তাহলে এই যে বেশি ঘনত্বের জিনিস কম ঘনত্বের জিনিসের ভিতরে ছড়িয়ে পড়েছে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলে কি? ব্যাপন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা কেন হয়? এই প্রক্রিয়াটা তোমার কেন হয় এটা একটু বুঝি চলো। তোমরা জানো যে এই যে পদার্থের অণু, এই পদার্থের অণুগুলো সবসময় গতিশীল থাকে। কিভাবে গতিশীল থাকে? পদার্থের অণুগুলো অণুগুলো সবসময় গতিশীল থাকে, সবসময় গতিশীল থাকে। গতিশীল থাকে মানে কি? মানে পদার্থের অণুগুলো সবসময় কাঁপাকাঁপি করতে থাকে, কাঁপাকাঁপি করতে থাকে, তার আপন জায়গায় কাঁপাকাঁপি করতে থাকে। এবং সেই পদার্থটা যদি গ্যাসীয় অথবা তরল হয়, তাহলে তাদের যে গতিশক্তি, এই গতিশক্তিটা আর কি হয়? বেশি হয়। তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে গতিশক্তি, সেই গতিশক্তিটা বেশি হয়। গ্যাসীয় পদার্থের গতিশক্তি বেশি হয়। কেন বেশি হয়? গতিশক্তি বেশি হয়, শক্তি বেশি হয়। আন্ত আণবিক আকর্ষণ বল নামে একটা জিনিস আছে। মানে কি? পদার্থের ভিতরে যে অণুগুলো আছে, অণু পরমাণু আছে, তাদের ভিতরে একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটা তোমার কঠিনে সবচেয়ে বেশি, তারপরে তোমার হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাস। টার্মটা কি একটু বোঝো, যে আন্ত আণবিক আকর্ষণ বল, আন্ত আণবিক আকর্ষণ বল।
আন্ত আণবিক আকর্ষণ বল। আকর্ষণ বল এটা কি? আকর্ষণ বল তো বোঝো যে টেনে ধরে রাখতে যে বলটা দেওয়া হয় সেটাই কি আকর্ষণ বল। আর আন্তঃআণবিক মানে কি? মানে একটা পদার্থের ভিতরে যে অণুগুলো থাকবে সেই অণুগুলোর ভিতরে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটার কি বলে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। সেই আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তারপর হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে হয়, মানে আন্তঃআণবিক আকর্ষণ বল। তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থের। তাহলে সবচেয়ে বেশি কার ক্ষেত্রে? সবচেয়ে বেশি হয় হচ্ছে তোমার কঠিন পদার্থের, সবচেয়ে কম হয় তরল গ্যাসীয় পদার্থের। তো আন্তঃআণবিক আকর্ষণ বল মানে কি? টেনে ধরে রাখার ক্ষমতা। যদি অণুগুলোর টেনে সবচেয়ে বেশি বলে টেনে ধরে রাখে তার মানে কি? তখন তারা নাড়াচাড়া কম করতে পারে। আর যখন তাদের ভিতরে যে আকর্ষণ বল কম হয় তখন তারা কি বেশি নাড়াচাড়া করতে পারে। এই জন্য কঠিন পদার্থগুলো যেহেতু তাদের ভিতরে আকর্ষণ বলটা বেশি, সবগুলো অণু নিজেকে টেনে ধরে রাখে, এই জন্য এর যে গতিশক্তি কম, কঠিন পদার্থের গতিশক্তি তোমার কম। গতিশক্তি কম। গতিশক্তি কম। গতিশক্তি কম। এবং এই গতিশক্তি কমের কারণেই এই পদার্থটা কি কঠিন অবস্থায় থাকে, পদার্থটা কঠিন হয়। তারপর হচ্ছে তরল, এর গতিশক্তি কঠিনের চেয়ে একটু বেশি। আর গ্যাসীয় যে তোমার পদার্থ আছে এর গতিশক্তি সবচেয়ে বেশি, মানে কি এরা সবচেয়ে বেশি জোরে ছোটাছুটি করতে থাকে, গতিশক্তি বেশি। তাহলে গ্যাসীয় জিনিসকে তুমি যদি ছেড়ে দাও ঘরের ভিতরে, যেমন কি করলা, যেমন তুমি যদি একটু সেন্ট অথবা আতর, সেন্ট ধরো, সেন্ট এটা গ্যাসীয় তাই না, এটাকে তুমি যদি ছেড়ে দাও দেখবে মুহূর্তের ভিতরে এটা ছড়িয়ে পড়ে, মানে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে পড়ে। কেন ছড়িয়ে পড়ে? কারণ কি? কারণ তারা সবচেয়ে বেশি গতিতে ছোটাছুটি করে, এই জন্যই কি এগুলো ছড়িয়ে পড়ে। তো আশা করি বুঝেছো যে তোমার পদার্থের অণুগুলো সবসময় গতিশীল থাকে। কিভাবে গতিশীল থাকে? যে তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে এদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, এই জন্য এদের গতিশক্তি কম থাকে। তরল পদার্থের ক্ষেত্রে মাঝামাঝি, এই জন্য এরাও একটি গতিশক্তি কি কঠিন পদার্থের চেয়ে বেশি। এবং গ্যাসীয় যে পদার্থ আছে এদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল কি সবচেয়ে কম। আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম। এই যে এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এখানে যেটা থাকে সে বড়, এখানে যেটা থাকে সেটা ছোট। তাহলে এটার চেয়ে এটা বড়, এটা ছোট। আর এই দুইটার ক্ষেত্রে এই যে এটা বড়, এটা ছোট। যেটা ফাঁকা জায়গায় থাকে, মানে বড় জায়গায় থাকে সেটা হচ্ছে বড়, এবং যেটা এই যে এই প্রান্তে থাকে সেটা ছোট। তাহলে যে গ্যাসীয়, আমরা বুঝলাম যে গ্যাসীয় জিনিসগুলো, গ্যাসীয় পদার্থগুলো বেশি গতিতে ছোটাছুটি করে। এজন্য তরল এবং গ্যাসীয় পদার্থকে যখন কোনো দ্রবণের ভিতরে ছেড়ে দেওয়া হয় তখন এরা কি করে? এরা বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে। এই যে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়া তাকেই বলে কি? ব্যাপন। যেমন কি নীলের দ্রবণকে, নীলের যে দ্রবণ এটাকে তুমি যদি পানির ভিতরে ছেড়ে দাও তাহলে কি হবে? নীলের যে বেশি ঘনত্বের দ্রবণ, এই বেশি ঘনত্বের দ্রবণ তোমার পানির কম ঘনত্বের দ্রবণের মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে এটাই কি? ব্যাপন। ব্যাপনের যদি দুই একটা বৈশিষ্ট্য সেটা দেখো যে ব্যাপন কই হয়? ব্যাপনের ক্ষেত্রে সবসময় বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়বে। বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়বে। একটু বৈশিষ্ট্য লেখো ব্যাপনের। বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য কি? যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়বে। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। কম ঘনত্বের দিকে যাবে, এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। তারপর দুই নম্বর বৈশিষ্ট্য কি দেখো, এই যে তুমি নীলগুলো ছেড়ে দিলা দ্রবণের ভিতরে, এই নীলগুলো ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর দেখবে একদম পুরো দ্রবণটাই নীল হয়ে আছে। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে তুমি কোনো শক্তি প্রয়োগ করতে হয় নাই। তারপর তুমি যে একটু সেন্ট দিলা, সাথে সাথে পুরো ঘর ছড়িয়ে পড়লো, এখানে কোনো তোমার শক্তি প্রয়োগ করতে হয় না। যেখানে শক্তি প্রয়োগ করতে হয় না সেটাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে কি? এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। শক্তির প্রয়োজন হয় না, এখানে তোমার শক্তির প্রয়োজন হয় না। শক্তির প্রয়োজন
হয় না। এবং কতক্ষণ ব্যাপনটা চলবে? যতক্ষণ না এদের ঘনত্ব কি সমান হবে। তাহলে কি ঘনত্ব সমান না, উভয়ের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত ব্যাপন চলতে থাকে। উভয়ের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত ব্যাপন চলতে থাকে। সমান না হওয়া পর্যন্ত ব্যাপন চলবে, ব্যাপন চলে। কয়েকটা উদাহরণ দাও, দু একটা উদাহরণ দাও। যেমন কি নীল, নীলের পানি, নীলের পানি মানে নীল পানির ভিতরে ছড়িয়ে পড়ে, এটা কি ব্যাপন প্রক্রিয়া। তারপর কি সেন্টের ছড়িয়ে পড়া, সেন্ট, সেন্ট বা পারফিউম, পারফিউমের ছড়িয়ে পড়া, এটাও কি ব্যাপন প্রক্রিয়ায় হয়। পারফিউমের ছড়িয়ে পড়া, এটাও ব্যাপন প্রক্রিয়া হয়। ছড়িয়ে পড়া, এটাও কি ব্যাপন প্রক্রিয়া হয়। ব্যাপন চাপ কি দেখো, ব্যাপন চাপ যে ব্যাপনকারী পদার্থের অণুপরমাণুগুলো গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। অর্থাৎ তুমি যদি পানির ভিতরে এক ফোঁটা নীল ছেড়ে দাও, তখন কি করে, নীলের যে অণুগুলো সে এক প্রকার গতিশক্তির প্রভাবে একটা বাইরের দিকে একটা চাপ সৃষ্টি করে, যার ফলে কি হয়, সে ছড়িয়ে পড়ে। এই যে চাপ, এই চাপটাকে বলে কি, ব্যাপন চাপ। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর কি ঘনত্ব সর্বত্র সমান হয়। মানে ঘনত্ব সমান হওয়া পর্যন্ত কি তোমার হচ্ছে অণুর ব্যাপন চলতে থাকে। আর অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই কি পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। এটাও কি, এটা হচ্ছে তোমার কি ব্যাপন চাপ। এবার আসো ব্যাপনের গুরুত্বটা কি, যে আমরা আসলে এই অধ্যায়ে ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন এগুলো শিখবো। তারপর হচ্ছে এটা উদ্ভিদের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে বা প্রাণের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে, যেহেতু একটা জীববিজ্ঞান নিয়ে চ্যাপ্টার, সেটাও আমরা এখানে দেখব। তো ব্যাপনের গুরুত্বটা কি দেখো, যে ব্যাপনের 1 নাম্বার গুরুত্ব হচ্ছে যে উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। সালোক সংশ্লেষণ কি, মানে ওই যে আলোর সাহায্যে উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণ মানে আলোর সাহায্যে তোমার উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সে তোমার শর্করা তৈরি করে, ভিতরে শর্করা বা গ্লুকোজ তৈরি করে, এটাই কি সালোক সংশ্লেষণ। তো এই সালোক সংশ্লেষণের সময় সে কি করে, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর কি করে, অক্সিজেন ত্যাগ করে। এই যে অক্সিজেন ত্যাগ এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, এই কাজটা কিভাবে হয়, ব্যাপন দ্বারা হয়, কাজটা ব্যাপন দ্বারা হয়। 2 নাম্বার দেখো, যে জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। মানে কি শ্বসন, মানে কি শ্বসন মানে হচ্ছে কোষের ভিতরে তোমার কি হয়, কোষের ভিতরে শক্তি উৎপন্ন হয়, কোষের ভিতর শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। কিভাবে শক্তি উৎপন্ন হয়, কোষের ভিতরে থাকে গ্লুকোজ, এবং এই গ্লুকোজের জারণের জন্য বা বিক্রিয়া হওয়ার জন্য তোমার দরকার হয় হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা কোত্থেকে পাই, অক্সিজেন পাই পরিবেশ থেকে। তার মানে কি অক্সিজেন গ্রহণ করব আমরা, অক্সিজেনটা গ্রহণ করে আমরা কোথায় গ্রহণ করব, ফুসফুসে। ফুসফুস থেকে এই রক্তটা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে প্রথমে আমাদের রক্তে যাবে, তারপর রক্ত প্রত্যেকটা কোষে নিয়ে যাবে, তারপর ওই যে রক্ত প্রত্যেকটা কোষে নিয়ে গেল, এবার ওই কোষের সাথে রক্তের ব্যাপন হবে, ব্যাপন ক্রিয়ার মাধ্যমে রক্ত থেকে তোমার অক্সিজেনটা কোষে চলে যাবে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড তোমার রক্তে চলে আসবে, তারপর রক্ত আবার ফুসফুসে আসবে, ফুসফুসেটা সেখানে ব্যাপন হবে, তারপর ব্যাপনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা আমরা বের করে দেব। এভাবেই হয়। তাহলে ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তো এটা একটা গুরুত্ব। তারপর দেখো, উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্প আকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। উদ্ভিদ কি করে, উদ্ভিদ মাটি থেকে তোমার হচ্ছে পানি শোষণ করে, পানি শোষণ করে আবার কিসে, পাতা দিয়ে অথবা লেন্টিসেল দিয়ে বের করে দেয়। যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় পানি বের করে দেয় তাকে বলে প্রস্বেদন, একটু পরে আমরা পড়বো। তাহলে সে কি এই ব্যাপন ক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে দেয়। তারপর কি প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। মানে কি আমরা এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে আদান প্রদান হয়, মাত্র যেটা বললাম, যে আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে হচ্ছে বাতাস থেকে অক্সিজেনটা আমাদের ফুসফুসে নেই, এই ফুসফুসে রক্ত আসে,
তারপর ওই রক্তের ভিতরে তোমার রক্তের সাথে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের ফুসফুসে আসে এবং ফুসফুস থেকে অক্সিজেন রক্তে চলে যায়। কার্বন ডাইঅক্সাইডটা আমরা বের করে দিই। তারপর কি করে, রক্তগুলো প্রত্যেকটা কোষে যাবে অক্সিজেন নিয়ে, সে কি করবে, ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কোষকে অক্সিজেন দিবে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে। তার মানে কি, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ব্যাপন ক্রিয়ার মাধ্যমে হয়। তারপর কি, রক্ত থেকে পুষ্টি উপাদানও তোমার কার মাধ্যমে হয়, রক্ত থেকে পুষ্টি উপাদানের আদান প্রদানও তোমার এই ব্যাপন ক্রিয়ার মাধ্যমে হয়। তারপর কি, অক্সিজেন তোমার প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। মানে কি, লসিকা কি, লসিকা দেখো যে লসিকা 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 হচ্ছে তোমার হলুদ রঙের তরল তরল যা তোমার টিস্যুর ভিতরে টিস্যুর ভিতরে টিস্যুর ভিতরে মানে যেখানে রক্ত যেতে পারে না, টিস্যুর ভিতরে অক্সিজেন ও পুষ্টি উপাদান পরিবহন করে। অক্সিজেন ও পুষ্টি উপাদান পরিবহন করে। পুষ্টি উপাদান পরিবহন করে, সেটা হচ্ছে লসিকা, পরিবহন করে। তাহলে যেখানে অক্সিজেন যেতে পারে না সেখানে কে যায়, সেখানে হচ্ছে তোমার লসিকা যায়। লসিকা কি করে, অক্সিজেন নিয়ে যায় আবার পুষ্টি উপাদান নিয়ে যায়। তো লসিকা গিয়ে কোষকে কি করবে, অক্সিজেন দিবে। কোন প্রক্রিয়ায় দিবে, এই যে ব্যাপন প্রক্রিয়ায় কোষকে অক্সিজেন দিবে এবং ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করবে। গ্রহণ করে লসিকা কোথায় চলে আসবে, টিস্যুর বাইরে চলে আসবে। এসে লসিকা আবার রক্তকে কার্বন ডাইঅক্সাইডটা দিবে, দিয়ে রক্ত আবার তোমার কার্বন ডাইঅক্সাইডটা তোমার কোথায় নিয়ে আসবে, ফুসফুসে নিয়ে আসবে। তার মানে এখানে কি দেখো, এখানে হচ্ছে শ্বসনের সময় যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের দরকার হয়, সেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান আসলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। এবং এর যে পুরো মেকানিজম, এটা তোমরা 9-10 যদি বিজ্ঞান নিয়ে থাকো তখন তোমরা এটা পড়তে পারবে জীববিজ্ঞানে, ঠিক আছে। দেখো যে দু একটা শর্ট কোশ্চেনের অ্যান্সার দাও। ফুলের সুবাস বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে, ফুলের সুবাস বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে। তাহলে ফুলের ভিতরে কি থাকে, সুবাসগুলো তোমার হচ্ছে কম্প্যাক্ট অবস্থায় থাকে, বেশি ঘনত্বের অবস্থায় থাকে। আস্তে আস্তে কি ওইটা তোমার কম ঘনত্বের দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তাহলে এটা একটা ব্যাপন প্রক্রিয়া। দেখো যে ফুলের সুবাস ব্যাপন প্রক্রিয়ায় বাতাসে ছড়িয়ে পড়ে। সব পদার্থ কি ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। গ্যাসীয় পদার্থের অণুগুলো ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। এর ফলে কি ফুলের সুবাসও বাতাসে ছড়িয়ে পড়ে। সুবাসও কিন্তু এক প্রকার গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়া এটা কি একটা ব্যাপন প্রক্রিয়া। এরপর আসো, অভিস্রবণ কাকে বলে। অভিস্রবণ বা অসমোসিস যেটাকে বলে, অসমোসিস। এই অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। এই অভিস্রবণ বোঝার আগে আমাদের দু একটা জিনিস জানতে হবে। সেটা কি, দেখো যে পর্দা কি, আমরা জানি কি পর্দা হচ্ছে যা দুইটা জিনিসের ভিতরে যেটাকে আলাদা করে রাখে, পৃথক করে রাখে, তাকেই পর্দা বলে, তাই না। আমরা যদি পর্দা দিই, ঘরের পর্দা, তার মানে কি এই পাশে আর ওই পাশে আলাদা করে রাখে। তো দ্রবণ এবং দ্রাবকের ভিতরে পর্দা জিনিসটা কি, যে এই পর্দাটা 3 প্রকার হইতে পারে। একটা হচ্ছে অভেদ্য পর্দা। মানে কি, অভেদ্য মানে কি, যার ভিতর দিয়ে কোনো কিছু যাইতে পারে না। ভেদ্য মানে যার ভিতর দিয়ে কোনো কিছু যাইতে পারে, ভেদ করা যায়। অভেদ্য মানে কি, অভেদ্য মানে হচ্ছে যাকে ভেদ করা যায় না, যাকে ভেদ করা যায় না, যাকে ভেদ করা যায় না, ভেদ করা যায় না, যায় না। তো অভেদ্য পর্দা মানে কি, যাকে ভেদ করা যায় না, মানে কি এর ভিতর দিয়ে কোনো কিছুই যাইতে পারবে না। যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে অভেদ্য পর্দা বলে, তাকে অভেদ্য পর্দা বলে। তো আর একটা জিনিস শিখতে হবে, সেটা দ্রাবক এবং দ্রব জিনিসটা কি। দ্রাবক এবং দ্রব কি, দেখো এটা একটু বুঝি। ধরো তুমি একটা পাত্র নিয়েছো, তো এটা একটা পাত্র। এই পাত্রের ভিতরে তোমার কিছু পানি দিয়েছো, এই যে পানি, তো তুমি শরবত বানাবা, এই যেগুলো হচ্ছে তোমার পানি, ধরো এগুলা পানি, পানি দিলা, এগুলো হচ্ছে ওয়াটার, পানি। এর ভিতরে তুমি কিছু পরিমাণে চিনি দিলা, এখানে তুমি কিছু চিনি অ্যাড করলা, এই যে এখানে তুমি কিছু চিনি ঢেলে দিলা, চিনি দিলে, ধরো এগুলো হচ্ছে তোমার চিনি, এই যে এগুলো হচ্ছে তোমার চিনি, চিনি দিলা। এবার কি হবে, দেখো এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে কি তরলটা, এই যে পানি, এই যে তরল, এই যে তরল জিনিস, যার ভিতরে তুমি
ওই যে চিনি ঢেলে দিচ্ছ, এই তরলকে বলা হবে দ্রাবক। তরলকে বলা হবে দ্রাবক। দ্রাবক দ্রাবক কি? যার ভিতরে দ্রব দ্রবীভূত হয়, যার মধ্যে দ্রব পদার্থ দ্রব দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে। দ্রবীভূত হয়, দ্রবীভূত হওয়া মানে কি? মিশে যায় আর কি, দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে। আর দ্রব কি? ওই যে চিনি দিলা, এই যে চিনি, এই চিনি হবে তোমার হচ্ছে দ্রব, চিনি হবে দ্রব। তাহলে দ্রব কি? যা দ্রাবক পদার্থের মধ্যে দ্রবীভূত হয়। এর চেয়ে তুমি মনে রাখো যে তুমি যে এই যে চিনি দিচ্ছ বা তুমি তরলের ভিতরে যাকে তুমি মিশাবা তাকে বলবে হচ্ছে দ্রব। এবং দ্রবণটা হবে কি? এই যে তরল এবং চিনির যে মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হবে কি? মিশ্রণটাকে বলা হবে হচ্ছে দ্রবণ। মিশ্রণটাকে বলা হবে হচ্ছে তোমার দ্রবণ। মিশ্রণটাকে বলা হবে দ্রবণ। তাহলে দ্রবণ কি? দ্রবণ হচ্ছে দ্রাবক প্লাস দ্রব, দ্রাবক প্লাস দ্রব। দ্রাবক এবং দ্রবের যে মিশ্রণ তাকে বলা হবে হচ্ছে তোমার দ্রবণ। তো এবার ধরো তুমি দিচ্ছ, পানির ভিতরে নীল দিচ্ছ, পানির ভিতরে নীল দিচ্ছ, তাহলে পানি হবে দ্রাবক, নীল হবে দ্রব, এবং যে মিশ্রণ নীলের পানি সেটা হবে দ্রবণ। তাহলে আশা করি বুঝে গেছো দ্রাবক, দ্রব এবং দ্রবণ কি। এই অবেদ্য পর্দার যে বৈশিষ্ট্য, এই অবেদ্য পর্দার ভিতর দিয়ে দ্রাবকও যাইতে পারে না, এই দ্রাবক এবং দ্রব, দ্রাবক এবং দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে অবেদ্য পর্দা বলে। যেমন কি পলিথিন, পলিথিনের ভিতরে তুমি কি যদি চিনির পানি রাখো, শরবত রাখো, পলিথিন থেকে কোনো কিছু বের হইতে পারবে না, তাহলে পলিথিনটি এটা কি? অবেদ্য পর্দা। আর একটা হচ্ছে কিউটিনযুক্ত প্রাচীর। এই যে কিউটিনযুক্ত প্রাচীর, এই কিউটিনযুক্ত প্রাচীর এটাও তোমার অভেদ্য পর্দা, মানে কি এর ভিতর দিয়ে কোনো কিছুই যাইতে পারে না। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা কি? ভেদ্য পর্দা হচ্ছে যার ভিতর দিয়ে সবকিছু যাইতে পারে, সবকিছু যার ভিতর দিয়ে যাইতে পারে, যাকে ভেদ করা যায়, যাকে ভেদ করা যায়। ভেদ্য মানে কি? যাকে ভেদ করা যায়, যাকে ভেদ করা যায়, ভেদ করা যায়। তাহলে এর ভিতর দিয়ে দ্রাবক এবং দ্রব উভয় যাইতে পারে, তাকে বলে ভেদ্য পর্দা। যেমন কি ভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব, দ্রব এটা দ্রব হবে, দ্রব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে পর্দা, ভেদ্য পর্দা বলে। যেমন কি কোষ প্রাচীর, উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে এটা ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা মানে কি? এই পর্দার ভিতর দিয়ে পানি চলাচল করতে পারে, পানি চলাচল করতে পারে, পানি চলাচল করতে পারে। পানিটা কি? দ্রাবক, চলাচল করতে পারে, তার পানি হচ্ছে দ্রাবক, চলাচল করতে পারে। আবার বিভিন্ন খনিজ লবণ, এই যে বিভিন্ন খনিজ লবণ এরাও চলাচল করতে পারে, খনিজ লবণ এরাও চলাচল করতে পারে, যাইতে পারে, লবণ এরা চলাচল করতে পারে। তার মানে কি? এই যে ভেদ্য পর্দা, এই কোষ প্রাচীর এটা একটা ভেদ্য পর্দা, এর ভিতরে দিয়ে দ্রাবকও যাইতে পারে, দ্রবও যাইতে পারে। আর অর্ধভেদ্য পর্দা মানে কি? যাকে কি একজন যাইতে পারে আর একজন যাইতে পারে না, যেই পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রব চলাচল করতে পারে না, তাকে কি বলে? অর্ধভেদ্য পর্দা বলে। শুধু পানি যাইতে পারে, কিন্তু পানি ছাড়া, পানির সাথে আর যা কিছু থাকবে, ধরো চিনি, এই চিনি যাইতে পারবে না, শুধু কি যাবে? পানি যাবে, তাকে বলবে হচ্ছে তোমার অর্ধভেদ্য পর্দা। যেমন কি কোষ পর্দা, কোষ পর্দা। তারপর কি ডিমের খোসার ভিতরের পর্দা, ডিমের খোসার ভিতরে যে একটা পর্দা থাকে, ছোট্ট পর্দা থাকে, তার ভিতর দিয়ে কি পানি যাইতে পারে কিন্তু অন্য কিছু যাইতে পারে না। তারপর যে মাছের পটকা, এই মাছের যে পটকার যে পর্দা আছে, এই পর্দাটাও কি একটা অর্ধভেদ্য পর্দা। তাহলে আমরা যখন এই ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা এবং অভেদ্য পর্দা বুঝলাম, আমরা এখন অভিশ্রবণটা বুঝতে পারবো। এই যে পর্দা, পর্দাকে অনেক সময় ঝিল্লিও বলে, পর্দাকে অনেক সময় ঝিল্লি বলে, পর্দাকে অনেক সময় ঝিল্লি বলে, ঝিল্লি বলে, ঝিল্লি বলে। এবার চলো অভিশ্রবণটা বুঝি। এই যে দেখো কাকে বলে অভিশ্রবণ বা অসমোসিস। অভিশ্রবণের ইংরেজি হচ্ছে অসমোসিস। তো অভিশ্রবণের সংজ্ঞাটা দেখো, যে একই দ্রব এবং দ্রাবক যুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আলাদা করা হলে দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াই হলো অভিশ্রবণ। মানে কি? যদি দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকে তাহলে দ্রাবক অর্থাৎ পানি, পানির উচ্চ মানে কম ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রাবক মানে পানির
পানি যে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় অভিস্রবণ। ব্যাপনের ভিতরে কি ছিল, যে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়বে। আর অভিস্রবণে তার উল্টা, যে কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। এখানে কে যাবে? এখানে যাবে হচ্ছে দ্রাবক যাবে। এখানে কে যাবে? দ্রাবক যাবে। অভিস্রবণের ভিতরে কি কি হয়? অভিস্রবণের ভিতরে এক নম্বর হচ্ছে যে এখানে কি একটা বৈষম্যভেদ্য পর্দা থাকতে হবে। বৈষম্যভেদ্য বা আমরা যদি অর্ধভেদ্য বলি তাও হবে, অর্ধভেদ্য পর্দা থাকতে হবে। অর্ধভেদ্য পর্দা থাকতে হবে। পর্দা থাকতে হবে। থাকতে হবে। তারপর হচ্ছে কি, এই যে দ্রাবক, এখানে কি শুধু দ্রাবক স্থানান্তর হবে, শুধু দ্রাবক স্থানান্তর হয়। দ্রাবক স্থানান্তর হয়। দ্রাবক স্থানান্তর হয়। দ্রাবক মানে কি পানি, শুধু এখানে পানি স্থানান্তর হবে। তারপর কি, কিভাবে স্থানান্তর হবে, কোন দিক থেকে কোন দিকে স্থানান্তর হবে? এটা হচ্ছে তোমার কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকার দিকে স্থানান্তর হবে। কম ঘনত্বের স্থান থেকে, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে, বেশি ঘনত্বের দিকে স্থানান্তর হবে। আচ্ছা, তারপর কি, যেমন উদাহরণ দেখো, যে শুকনা কিশমিশ, এটা হচ্ছে কি শুকনা কিশমিশ। এগুলাকে তুমি যদি পানির ভিতরে একটু ভিজিয়ে রাখো তখন কি হবে, শুকনো কিশমিশের ভিতরে শুধু কি পানি প্রবেশ করবে। কিশমিশের ঘনত্ব ছিল বেশি, কিশমিশের ঘনত্ব বেশি। কিশমিশের ভিতরে যে দ্রবণ ছিল, কিশমিশের ভিতরে ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি। আর পানির ঘনত্ব কম, তাহলে পানি কোথায় প্রবেশ করছে? পানি কিশমিশের ভিতরে প্রবেশ করছে। তার মানে কি, নিম্ন ঘনত্বের স্থান থেকে পানি বা দ্রাবক উচ্চ ঘনত্বের স্থানের ভিতরে প্রবেশ করেছে। এটাই কি অভিস্রবণ। তাহলে শুকনো কিশমিশ ভিজে যে টুসটুস হয়, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলে কি তোমার অভিস্রবণ। তাহলে কি কিশমিশের যে তোমার ফুলে ওঠা, এটা কি একটা অভিস্রবণের তোমার এক্সাম্পল। ঠিক আছে, দেখো আর একটা উদাহরণ দেখো, যে ধরো এই যে আমাদের এখানে যে আছে, দেখো এই যে এটা হচ্ছে কি বেশি ঘনত্ব, ঘনত্ব বেশি, এই পাশে ঘনত্ব বেশি, আর এই পাশে ঘনত্ব কম, ঘনত্ব কম। এবং এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এই যে পর্দা, এই যে পর্দা, এই পর্দাটা ধরো বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা। এখন কি হবে, এই যে দেখো এখানে তোমার দ্রব বেশি, তাই না? তার মানে ঘনত্ব বেশি। এখানে তোমার পদার্থ বেশি মানে ঘনত্ব বেশি, এখানে পদার্থ কম মানে ঘনত্ব কম। তাহলে এখানে কি হচ্ছে, এবার এই যে তোমার দ্রাবক মানে কি পানি, পানি কি হচ্ছে, এখানে দেখো পানি এখান থেকে এই দ্রবণের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার ফলে এই চিত্রটা হয়েছে, যে এখানে পানিটা কমে গেছে, পানিটা কমে এই যে দ্রবণ, এই দ্রবণের ভিতরে প্রবেশ করেছে। মানে পানিটা নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানের দিকে তোমার স্থানান্তর হয়েছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। বুঝতে পেরেছ? অভিস্রবণ গেল। এই যে অভিস্রবণ, এই অভিস্রবণ দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে অন্ত অভিস্রবণ, আর একটা কি বহি অভিস্রবণ। অন্ত মানে কি, মানে কোনো কিছু বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে অভিস্রবণের ফলে। আর বহি অভিস্রবণ মানে অভিস্রবণের ফলে ভিতর থেকে বাইরে চলে যাবে, সেটা হচ্ছে বহি অভিস্রবণ। কে যাবে? দ্রাবক যায়, তাই না? সবসময় কে যাবে? দ্রাবক যাবে। তাহলে অন্তঃবিস্রবণে কি হবে, দ্রাবক, দ্রাবক বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে, বাইরে থেকে, বাইরে থেকে অভিস্রবণের ফলে ভিতরে প্রবেশ করবে, তাকে বলা হবে হচ্ছে অন্তঃবিস্রবণ। বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করবে, তাকে বলা হয় অন্তঃবিস্রবণ। আর বহিঃস্রবণ কি, যে দ্রাবক যদি, দ্রাবক যদি ভিতর থেকে, ভিতর থেকে বাইরে যায় অভিস্রবণের ফলে, ভিতর থেকে বাইরে চলে যায় বা বের হয়ে যায়, তাকে বলে বহিঃবিস্রবণ। বাইরে চলে যায় তাকে বলে বহিঃবিস্রবণ। সংজ্ঞাটা একটু দেখো, যে অন্তঃবিস্রবণ, দ্রাবক যখন কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তখন কি অন্ত অভিস্রবণ ঘটে।
তখন অন্তঃবিস্রবণ ঘটে। কখন? যখন কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে। অন্তঃবিস্রবণের ফলে কি হয়? মাটি থেকে পানি মূলরুমে প্রবেশ করে। উদ্ভিদ মাটি থেকে কি পানি শোষণ করতে পারে। তাহলে এর এক্সাম্পল কি? উদ্ভিদ মাটি থেকে যে পানি শোষণ করে এটা কার ফলে হয়? অন্তঃবিস্রবণের ফলে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের। তারপর কি? কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে ফুলে ওঠে। ওই যে কিশমিশ যদি তুমি পানিতে ভিজিয়ে রাখো তাহলে ফুলে উঠবে। মানে কি? পানি তোমার ভিতরে প্রবেশ করছে, পানি ভিতরে প্রবেশ করছে। এটা হচ্ছে অন্তঃবিস্রবণ। পানি পানি ভিতরে প্রবেশ করছে, পানি ভিতরে প্রবেশ করে অন্তর্বিস্রবণে। আর বহিঃবিস্রবণ কি? যে দ্রাবক যখন কোষের ভেতর থেকে বাইরে আসে তখন বহিঃবিস্রবণ ঘটে। যেমন কি? টসটসে আঙ্গুর ঘন চিনির কিংবা লবণের দ্রবণে ডুবিয়ে রাখলে কিছুটা চুপসে যায়। কারণ কি? বহিঃবিস্রবণের ফলে আঙ্গুরের ভেতরের পানি বাইরের ঘন দ্রবণে চলে আসে। এটা একটু চলো বুঝি। ধরো তুমি এখানে একটা পাত্রের ভিতরে কি করেছো? কিছু আঙ্গুর রাখলা। এই যে এগুলা আঙ্গুর, যে আঙ্গুরগুলো তোমার পানি দিয়ে ফুলে আছে, পানি দিয়ে ফুলে আছে। এবার এই পাত্রের ভিতরে তুমি যদি ঘন তোমার হচ্ছে চিনির দ্রবণ রেখে দাও, যেই চিনির দ্রবণের ঘনত্ব কিশমিশের ঘনত্বের চেয়ে যদি বেশি হয় তখন কি হবে? তখন কিন্তু কিশমিশের পানিগুলো তোমার বাইরে চলে আসবে, ফলে কিশমিশ চুপসে যাবে। এটাকে বহিঃবিস্রবণ। তবে এখানে কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তুমি যদি কিশমিশকে সাধারণ পানির মধ্যে রেখে দাও তাহলে কিশমিশ ফুলে উঠবে, সেটা হচ্ছে অন্তঃবিস্রবণ, সেটা হবে অন্তঃবিস্রবণ। আর বহিঃবিস্রবণ কোনটা? যখন হচ্ছে তুমি কিশমিশ ফোলা কিশমিশকে তুমি হচ্ছে কি করবে? যখন ঘন তোমার চিনি অথবা লবণের দ্রবণের মধ্যে রেখে দিবে তখন কিশমিশ থেকে কি হয়? পানি বের হয়ে আসে, সেটা হবে বহিঃবিস্রবণ। অন্তর্বিস্রবণ এবং বহিঃবিস্রবণ প্রক্রিয়া সম্মিলিত কার্যক্রমের ফলে উদ্ভিদের কোষ থেকে কোষান্তরে পানির চলাচল ঘটে। এটা আমরা একটু পরেই বুঝবো। তাহলে অবিশ্রবণ বুঝেছো, অন্তর্বিস্রবণ কি, বহিঃবিস্রবণ কি? অন্তর্বিস্রবণ ছিল যদি অবিশ্রবণের ফলে কোষের ভিতরে পানি প্রবেশ করে তাহলে সেটা হবে অন্তর্বিস্রবণ। আর যদি অবিশ্রবণের ফলে কোষের থেকে পানি বের হয়ে যায় সেটাকে বলবে বহিঃবিস্রবণ। এবং এই দুইটাই উদ্ভিদের যে পানি পরিবহন আছে এই পানি পরিবহনে এই দুইটাই মেকানিজমই কাজে লাগে। আমরা একটু পরে বুঝবো সেটা। অবিশ্রবণের গুরুত্ব মানে অবিশ্রবণ উদ্ভিদের কি কি কাজে লাগে, উদ্ভিদের বা প্রাণীর কি কাজে লাগে? দেখো, জীবকোষের যে কোষ আবরণ বা প্লাজমা পর্দা সেটা কি অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। তার মানে কি? অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করবে কে? তোমার জীবকোষের যে পর্দা, মানে প্রাণীর যে কোষ আছে এই যে কোষের যে পর্দা সেটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করবে। এবার এক কোষ থেকে আরেক কোষে যে স্থানান্তরটা হবে সেই স্থানান্তরটা কার মাধ্যমে হবে? অবিশ্রবণের মাধ্যমে হবে। কারণ কি? অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে যে তোমার স্থানান্তর হয় সেটা মূলত অবিশ্রবণ, তাই না? প্লাজমা পর্দা দিয়ে অবিশ্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মানে মাটিতে থাকা পানি মূলডোমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। তাহলে প্লাজমা পর্দা থাকবে উদ্ভিদের কোষে। এবার সেই কোষের ভিতর দিয়ে মাটি থেকে কি করবে? মাটি থেকে মাটির যে পানি আছে এই মাটির পানি উদ্ভিদের মূলডোম, এই মূলডোমের মধ্যে প্রবেশ করবে বা অথবা বাইরে চলে আসবে। তাহলে সেখানে হয় অন্তঃবিস্রবণ হবে অথবা বহিঃবিস্রবণ হবে। তারপর কোষস্থিত পানি মানে কোষের ভিতরে থাকা পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত হয়। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অবিশ্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মানে কি? কোষের পানি প্রয়োজন এবং সেই পানি কিভাবে প্রবেশ করবে? সেই পানি প্রবেশ করবে হচ্ছে তোমার অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করবে। তারপর কি? এই প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রস স্থিতি ঘটে। মানে উদ্ভিদের যে কোষ এই কোষের যে পানি লাগে সেটা কি অবিশ্রবণ প্রক্রিয়ায় যায়। ঠিক আছে, এটা একটা। কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে তোমার এবং খাড়া রাখতে সাহায্য করে। তো কাণ্ড এবং পাতাকে সতেজ রাখতে পানির প্রয়োজন এবং এই যদি পানি না থাকে তখন কি? উদ্ভিদ নুয়ে পড়ে। তার মানে কি? অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে কি করে? সাহায্য করে। এটা একটা গুরুত্ব। তারপর কি? ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে অবিশ্রবণ প্রক্রিয়ার সাহায্যে। তোমার কি? ফুলের পাপড়ি বা বন্ধ বা খুলে হচ্ছে তোমার পানির সাহায্যে। তো এখানেও কি? অবিশ্রবণের একটা ভালো অবদান আছে। তাছাড়া প্রাণীর অন্ত্র মানে হচ্ছে পাকস্থলী থেকে যে আমাদের ওই যে তোমার ক্ষুদ্রান্ত যে নালীগুলো বের হয় সেগুলোকে অন্ত্র বলে। এখান থেকে কি হয়? খাদ্য শোষিত হয়। তো এই যে খাদ্য শোষিত হয় এই খাদ্য শোষণটা কার মাধ্যমে হয়? এই খাদ্য শোষণটা তোমার অবিশ্রবণের মাধ্যমে হয়। অবিশ্রবণের মাধ্যমে হয়। অবিশ্রবণের মাধ্যমে হয়। তো এই ছিল অবিশ্রবণের গুরুত্ব।
মাছের পটকার মাধ্যমেও অভিস্রবণ ঘটে, ব্যাখ্যা করো। হ্যাঁ, অভিস্রবণ ঘটে। মাছের যে পটকা, আমরা একটু আগে দেখেছি মাছের পটকা কি এটা বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা। তার মানে এই পর্দার ভিতরে যে চলাচলটা হবে পানির, সেটা কি হবে, সেটাকে বলবো আমরা অভিস্রবণ। দেখো অ্যান্সারটা, যে মাছের পটকার মাধ্যমে অভিস্রবণ ঘটে। একই দ্রাবক বিশিষ্ট দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে কি বলে, অভিস্রবণ বলে। মাছের পটকা কি একটি অর্ধবেদ্য পর্দা যার মধ্যে দিয়ে শুধু কি দ্রাবক অণু চলাচল করতে পারে, মানে শুধু পানি চলাচল করতে পারে। সুতরাং মাছের পটকার মাধ্যমে কি হয়, অভিস্রবণ ঘটতে পারে। এবার কয়েকটা অ্যান্সার, এমসিকিউ অ্যান্সার দাও, যে নিচের কোনটি অর্ধভেদ্য পর্দা। পলিথিন না, অর্ধভেদ্য পর্দা না। কোষপ্রাচীর না, কোষপ্রাচীর কিন্তু ভেদ্য পর্দা, সবকিছু যাইতে পারে। তারপর কি মাছের পটকা, হ্যাঁ মাছের পটকাটি কি অর্ধভেদ্য পর্দা। কিউটিনযুক্ত কোষপ্রাচীর এটা তোমার হচ্ছে অভেদ্য পর্দা। পলিথিন এটা অভেদ্য, এটা অভেদ্য পর্দা। কোষপ্রাচীরে সবই যাইতে পারে, এটা ভেদ্য পর্দা। আর কিউটিনযুক্ত যে কোষপ্রাচীর সেটা হচ্ছে তোমার, এটাও অভেদ্য পর্দা। এখানে কোনো কিছু যাইতে পারে না, কিউটিন থাকলে কোনো কিছুই প্রবেশ করতে পারে না। নিচের কোনটি অভেদ্য পর্দা, কোনটি অভেদ্য পর্দা। দেখো কিউটিনযুক্ত কোষপ্রাচীর, ডিমের খোসার ভিতরের পর্দা, কোষ পর্দা, মাছের পটকার পর্দা। এই যেখানে অভেদ্য পর্দা হবে কিউটিনযুক্ত কোষপ্রাচীর। এই বাকি তিনটাই কিন্তু তোমার অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা। এরপর আসো উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি। উদ্ভিদ কি করে, উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য সে পানি শোষণ করে, পানি শোষণ করে। সাথে সাথে সে, উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য পানি শোষণ করে এবং খনিজ লবণ শোষণ করে, খনিজ লবণ শোষণ করে। এবং এই পানিটা সে কিভাবে শোষণ করে, দেখো উদ্ভিদ পানি শোষণ করে তার মূল রোম দ্বারা। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। এই যে এটা হচ্ছে কি, সে তার মূল রোম, উদ্ভিদের এটা মূল রোম। এই মূল রোমের মাধ্যমে কি করে, সে মাটি থেকে তোমার পানি নেয়। মাটিতে পানি কিভাবে থাকে, মাটির কোণার ফাঁকে ফাঁকে তোমার পানিগুলো থাকে। এটাকে বলা হচ্ছে কৈশিক পানি বলে। কি বলে, কৈশিক পানি বলে। যে পানিতে নিমজ্জিত উদ্ভিদ যেগুলো থাকবে সেগুলো সারা দেহ দিয়েই পানি শোষণ করে। আর যে স্থলে থাকে যে উদ্ভিদগুলো, স্থলজ উদ্ভিদগুলোর মূল রোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। এই যে মূল রোম আছে, এই মূল রোম কি করবে, মাটি থেকে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজের ভিতরে টেনে নিবে। এটাকে বলবে অন্ত অভিস্রবণ, অন্ত অভিস্রবণ, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় সে কি করবে, পানি নিজের ভিতরে নিবে। মূল রোমের প্রাচীরটি ভেদ্য, মানে কি সবকিছুই তার ভিতর দিয়ে যাইতে পারে। তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়ায়, ইমবাইবেশন মানে কি, মানে কোনো কিছু যে পানি নিজের দিকে টেনে নেয়, এই যে প্রক্রিয়া পানিকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বা প্রক্রিয়া, সেটাকে বলে ইমবাইবেশন প্রক্রিয়া। সেই ইমবাইবেশন প্রক্রিয়া কি করে, পানি শোষণ করে, মানে মূল রোম পানিগুলোকে সে শোষণ করে নিজের ভিতরে নিয়ে আসে। এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। এবার কোথায় আসবে, মূল রোম থেকে কোষের ভিতরে যাবে। কোষের যে প্রাচীরটা, সেই কোষ প্রাচীরটা হবে তোমার অর্ধবেদ্য পর্দা। এবার কোষে যে প্রবেশ করবে, এই কোষে যখন অর্ধবেদ্য পর্দা দিয়ে প্রবেশ করবে, তখন সেটাকে আমরা বলবো কি, অভিস্রবণ। এবং যেহেতু তোমার অভিস্রবণের ফলে পানি বা দ্রাবক অণু ভিতরে প্রবেশ করছে, এই জন্য আমরা সেটাকে বলবো অন্ত অভিস্রবণ। তারপর কি হবে, দেখো যে মূল রোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কি কম থাকায় পানি কোষের মধ্যে কি অন্ত অভিস্রবণ প্রক্রিয়া কি করে, প্রবেশ করে, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। তারপর কি হয়, যে মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষরসের ঘনত্ব সমান নয়। ফলে কি, কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম ভাইকার মাধ্যমে পাতায় পৌঁছায়। মানে কি, ধরো একবার কোষে গেল, সেই কোষের ঘনত্ব কিন্তু পানি যাওয়ার ফলে কমে যায়, এবং তার যে আশেপাশে কোষগুলো আছে, সেই আশেপাশের কোষগুলো কি হয়, পানি কম থাকে, ফলে ঘনত্ব বেশি থাকে। এই জন্য অভিস্রবণের ফলে এই পানিগুলো কি হয়, এক কোষ থেকে আর এক কোষে ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার পরে যখন এই যে জাইলেম আসে, এই জাইলেমকে বলা হচ্ছে তোমার হচ্ছে
পরিবহন টিস্যু, মানে উদ্ভিদের যে পরিবহন করে সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। একবার যখন জাইলেমে যায় তখন জাইলেম করে কি, জাইলেম ওই পানিগুলোকে সে পাতায় নিয়ে যায়। জাইলেমের কাজ কি, সে পানিগুলোকে পাতায় নিয়ে যায়। এভাবে কি হয়, উদ্ভিদের পানি শোষণ হয়। এরপর দেখো ওই যে ইমবাইবেশন। ইমবাইবেশন কি, যে কলয়েডধর্মী শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবেশন বলে। দেখো কিছু কিছু পদার্থ আছে যেমন কি টিস্যু। টিস্যুকে তুমি যদি পানির আশেপাশে রেখে দাও, সে কি করবে, পানির সংস্পর্শ পেলে পানিকে নিজের ভিতরে টেনে নিবে। এই যে যারা পানিকে টেনে নেয়, যারা পানিকে টেনে নেয়, পানিকে টেনে নেয় তাদেরকে বলে হাইড্রোফিলিক, পানিগ্রাহী। পানিগ্রাহী পদার্থ বলে, পানিগ্রাহী বা পানি আকর্ষী গ্রাহী। এটার ইংরেজি হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক হাইড্রোফিলিক পদার্থ বলে। এই হাইড্রোফিলিক পদার্থগুলো কি করবে, পানি নিজের ভিতরে টেনে নিবে। পানি নিজের ভিতরে টেনে নিয়ে তারা কি হবে, একটু স্ফীত হবে, মোটা হবে। পানি নিজের ভিতরে টেনে নেওয়ার যে প্রক্রিয়া, পানি শোষণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলে ইমবাইবেশন। পানি শোষণ করার প্রক্রিয়া, পানি শোষণ করার প্রক্রিয়াকে বলে ইমবাইবেশন। পানি শোষণ করার প্রক্রিয়া কি, ইমবাইবেশন। আর যে সকল পদার্থের ইমবাইবেশন হয় তাদের যে ধর্ম, সেই ধর্মকে বলা হচ্ছে কলয়েড ধর্ম। মানে যাদের ইমবাইবেশন হয়, মানে কি, পানি টেনে নেয়, ইমবাইবেশন হয় মানে পানি টেনে নেয়, তারা হচ্ছে কি, কলয়েড ধর্মী। তাদেরকে বলা হচ্ছে কি, কলয়েড ধর্মী। কলয়েড ধর্মী পদার্থ, ধর্মী পদার্থ। যেমন কি দেখো, আঠা, সেলুলোজ মানে কাঠের ভিতরে যেটা থাকে, স্টার্চ, তারপর হচ্ছে প্রোটিন, জেলাটিন, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কলয়েডধর্মী পদার্থ। এদের ইমবাইবেশন ঘটে। যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থকে কি বলে, হাইড্রোফিলিক, মানে কি, পানি আকর্ষী বা পানি গ্রাহী পদার্থ বলে। যেমন কি আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন, এগুলো কি হয়, পানিকে টেনে নেয়। তো এই যে পানি টেনে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলে কি, ইমবাইবেশন প্রক্রিয়া। সিম্পল জিনিস একটা। পানিতে কাঠের টুকরা ভিজালে ফুলে ওঠে কেন? পানিতে যদি কাঠের টুকরা ভিজিয়ে রাখো, একসময় কি হবে, সেটা ফুলে উঠবে। কারণ কি, ওই যে কাঠ, সে কি করছে, কাঠের যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার ভিতরে কি, সে পানি টেনে নিয়েছে। তাহলে এই যে প্রক্রিয়া, টেনে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি, ইমবাইবেশন প্রক্রিয়া বলে। অ্যান্সারটা দেখো, যে কাঠ কি, একটি কলয়েডধর্মী পদার্থ। কলয়েডধর্মী পদার্থ কারা, যারা কি করে, পানিকে নিজের দিকে টেনে নেয়। অধিকাংশ কলয়েডধর্মী পদার্থই কি, পানি গ্রাহী। বিভিন্ন ধরনের কলয়েডধর্মী গুণের জন্যই কি কাঠ পানি শোষণ করতে সক্ষম। ফলে কি, কাঠের টুকরা পানিতে ভিজালে পানি শোষণ করে ফুলে ওঠে। ঠিক আছে, এরপর চলো, কলয়েডধর্মী পদার্থ নিচের কোনটি? ক্লোরোফিল, জিবেরেলিন, জিলেটিন, কিটোনযুক্ত কোষ প্রাচীর। আমরা মাত্রই পড়েছি যে জিলেটিন, তারপর হচ্ছে প্রোটিন, এগুলো কি, তোমার হচ্ছে কলয়েডধর্মী পদার্থ। উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি, অর্থাৎ উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে। তো উদ্ভিদের তোমার যে তার যে বেঁচে থাকার জন্য, তারপর গ্রোথের জন্য, তার বড় হওয়ার জন্য বিভিন্ন খনিজ লবণ বা মিনারেলের প্রয়োজন হয়। এই যে খনিজ লবণ সে শোষণ করে, এই শোষণ করে খনিজ লবণ কিন্তু সে তোমার হচ্ছে কিভাবে শোষণ করে, এই যে খনিজ লবণ সে আয়ন আকারে শোষণ করে। মাটিতে যে খনিজ লবণ থাকে এভাবে থাকে। ধরো সে মাটিতে কিভাবে থাকবে, এই যে ধরো পটাশিয়াম প্লাস আয়ন থাকবে এবং ক্লোরিন মাইনাস আয়ন থাকবে। আর পটাশিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে লবণ, এটা লবণ। কিন্তু এই পটাশিয়াম ক্লোরাইড এভাবে থাকবে না, KCl, এটা কি লবণ, এভাবে থাকবে না। বরং তারা কিভাবে থাকবে, এই যে পটাশিয়াম প্লাস আয়ন আকারে থাকবে, ক্লোরিন মাইনাস আয়ন আকারে থাকবে। তারপর কি ধরো, এই যে ম্যাগনেসিয়াম 2+, এই যে এভাবে থাকে, ক্যালসিয়াম 2+, তারপরে Fe3+, মানে আয়রন 3+, কপার 2+, এই আয়নগুলো থাকে। তারপর আরো ঋণাত্মক আয়ন থাকে, নাইট্রেট আয়ন থাকে, তারপরে সালফেট আয়ন থাকে। তো এই আয়নগুলো কি করে, উদ্ভিদ আয়ন আকারে শোষণ করে। দেখো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কি, মাটির পানি। তো মাটির পানির সাথে কি করবে, সে খনিজ লবণও শোষণ করে। মাটি পানিতে
খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। দ্রবীভূত মানে কি, এই যে ভেঙে ভেঙে থাকে, পটাশিয়াম বিভিন্ন আয়ন আকারে থাকে। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। দুটি প্রক্রিয়ায় কি ভিন্নধর্মী, মানে কি উদ্ভিদ পানি এবং খনিজ লবণ কি আলাদা আলাদাভাবে শোষণ করে। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না, লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। এই যে দেখো, সে পটাশিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এভাবে 17টা আয়ন আছে, 17টা আয়ন কি করে, সে শোষণ করে। তোমার তাহলে কি উদ্ভিদ যে তোমার এখানে কি বলতে পারি যে মাটির পানিতে মাটিতে মাটিতে খনিজ লবণ আয়ন আকারে থাকে। খনিজ লবণ আয়ন আকারে থাকে, তারপর কি, যে তোমার হচ্ছে উদ্ভিদ যে আয়ন আকারে খনিজ লবণ শোষণ করে, যে উদ্ভিদ এই খনিজ লবণকে আয়ন আকারে শোষণ করবে। উদ্ভিদ খনিজ লবণকে খনিজ লবণ আয়ন আকারে শোষণ করে, আকারে শোষণ করে। উদ্ভিদ খনিজ লবণকে দুইভাবে তোমার শোষণ করে, একটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ, আর একটা কি সক্রিয় শোষণ। এই বিষয়ে তোমাদের বইয়ে তেমন কিছু দেওয়া নাই, আমরা একটু পড়ি যে নিষ্ক্রিয় শোষণ কি আর সক্রিয় শোষণ কি। দেখো, নিষ্ক্রিয় মানে কি, নিষ্ক্রিয় মানে হচ্ছে যেখানে শক্তির প্রয়োজন পড়ে না। এখানে কি শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়বে না, মানে প্রাকৃতিক যেই প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে হবে, শক্তির প্রয়োজন পড়ে না। প্রাকৃতিক প্রক্রিয়া কি, ধরো ব্যাপনের মাধ্যমে হইতে পারে, যে কি ব্যাপনের মাধ্যমে শোষণ করতে পারে, ব্যাপনের মাধ্যমে শোষণ হবে। যেমন কি ধরো মাটিতে কি খনিজ লবণগুলো আছে, সে ব্যাপন প্রক্রিয়ায় মূলডোমের মধ্যে গিয়ে প্রবেশ করবে। আর একটা কি হইতে পারে, যে কি যে উদ্ভিদের যে নির্দিষ্ট লবণের যে ঘনত্ব সেটা মাটির চেয়ে কি আছে, কম আছে। যদি ঘনত্ব যদি মাটির চেয়ে কম হয় তাহলে কি হবে, ওই যে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে। উদ্ভিদের যে নির্দিষ্ট লবণের ঘনত্ব কম থাকলে, ঘনত্ব যদি কম থাকে তাহলে মাটি থেকে প্রবেশ করে, তাহলে মাটি থেকে প্রবেশ করে, মাটি থেকে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে, ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। এগুলো ছিল হচ্ছে কি তোমার নিষ্ক্রিয় শোষণ, যেখানে শক্তির প্রয়োজন পড়ে না। আর সক্রিয় শোষণ কি, সক্রিয় শোষণ হচ্ছে যেখানে শক্তির প্রয়োজন পড়ে। সক্রিয় শোষণ কি, যেখানে সক্রিয় শোষণ হচ্ছে কি, যেখানে শক্তির প্রয়োজন পড়ে, যেখানে শক্তির শক্তির প্রয়োজন পড়ে, শক্তির প্রয়োজন পড়ে, সেটাকে বলা হচ্ছে সক্রিয় শোষণ। আর বেশিরভাগই শোষণ এই সক্রিয় শোষণ পদ্ধতিতেই হয় আর কি। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি হইতে পানি শোষণ করে? ব্যাপন, ইমবাইবেশন, প্রস্বেদন, অভিস্রবণ। অবশ্যই অভিস্রবণ প্রক্রিয়া, একটু আগে আমরা পড়েছি অভিস্রবণ প্রক্রিয়ায়, বা আমরা বলতে পারি অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে। উদ্ভিদ লবণগুলো কি হিসেবে শোষণ করে? অণু হিসেবে, পরমাণু হিসেবে, প্রোটিন হিসেবে, আয়ন হিসেবে? অবশ্যই আয়ন হিসেবে উদ্ভিদ লবণগুলো শোষণ করে থাকে। তারপর কি, তারপর হচ্ছে আমাদের লাস্ট টপিক যে প্রস্বেদন কি, দেখো যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায় তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। তাই প্রস্বেদনের আরেকটা নাম হচ্ছে কি বাষ্পমোচন, আরেকটা নাম কি বাষ্পমোচন। প্রস্বেদনটা কি, পানি উদ্ভিদের দেহ থেকে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়া। সোজা কথায় উদ্ভিদের দেহ থেকে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়া, পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়া। পানি বের হয়ে যাওয়ার
প্রক্রিয়া। এই পানিটা কিভাবে বের হবে? এটা কি বৃষ্টির মতো ঝরে ঝরে পড়বে? না, এটা বাষ্প আকারে বের হয়ে যাবে, তাই না? বাষ্প আকারে। তো এটাই যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে, বায়বীয় অঙ্গ মানে কি, যে অঙ্গগুলো থেকে পানি বাষ্প আকারে বের হয় সেটাই বায়বীয় অঙ্গ। অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায় তাকে কি বলে? প্রস্বেদন বা বাষ্প মোচন বলে। এই যে প্রস্বেদন, এই প্রস্বেদন তোমার কয়েক প্রকার হইতে পারে। উদ্ভিদ কি করে? উদ্ভিদ হচ্ছে তোমার ধরো তার যে প্রয়োজনীয় পানি বা খনিজ লবণ এগুলো কি করে? মূলডোমের মাধ্যমে এগুলো শোষণ করে। মূলডোমের মাধ্যমে মূলডোমের মাধ্যমে পানি শোষণ করে। পানি শোষণ করে। পানি শোষণ করে। তারপরে কি? তার যে অতিরিক্ত পানি, তার যে অতিরিক্ত পানি, এই অতিরিক্ত পানি হচ্ছে সে কি করে? অতিরিক্ত পানি হচ্ছে সে বের করে দেয়। অতিরিক্ত পানি বের করে দেয়। এই যে অতিরিক্ত পানি যে বের করে, যেই প্রক্রিয়া বের করে দেয় তাকেই বলা হচ্ছে কি? প্রস্বেদন প্রক্রিয়া। তো এই প্রস্বেদন অঙ্গ কি কি থাকতে পারে? যে কার কার কোন কোন অঙ্গের মাধ্যমে সে পানি বের করে দেয়, সেটা হচ্ছে দেখো, এখানে দেখো যে সে ৩টা অঙ্গের মাধ্যমে। প্রস্বেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রস্বেদন হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, মানে কি? এই যে পাতার ভিতরে ছোট ছোট ছিদ্র আছে, পাতার ভিতরে, পাতা যে উদ্ভিদের যে পাতা আছে, এই পাতা দিয়ে সে কিছু পানি বের করে দেয়। পাতায় কি থাকে? পাতায় থাকে হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, যার আর একটা নাম হচ্ছে স্টোমাটা। যার একটা নাম স্টোমাটা। এই যে এটা হচ্ছে কি? পত্ররন্ধ্র। পাতার বিভিন্ন কোষের ভিতরে এই যে এটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই যে পাতার কোষের ভিতরে এই ছোট ছোট কি থাকে? রন্ধ্র বা ছিদ্র থাকে। এই যে ছোট ছোট ছিদ্র থাকে, এটা কি? পত্ররন্ধ্র বলে। পত্ররন্ধ্র বলে। এই ছিদ্র দিয়ে সে কি করে? পানি বের করে দেয়। তো একটা হচ্ছে কি? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, মানে যেই প্রস্বেদনটা পত্ররন্ধ্রের মাধ্যমে হয় তাকে কি বলে? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। আর একটা কি? ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন। উদ্ভিদের যে ত্বক আছে, মানে ত্বক মানে কি? উদ্ভিদের যে তোমার যে উপরের যে তোমার আবরণ, সে আবরণ দেশে কিছু পরিমাণ পানি বের করে দেয়, সেটাকে ত্বক বলে। বা ওই ত্বকের উপরে কিউটিকল থাকতে পারে, কিউটিকলের আবরণ থাকতে পারে, এই জন্য সেটাকে বলে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন। আর একটা কি? লেন্টিকুলার প্রস্বেদন। লেন্টিকুলার প্রস্বেদন কোনটা? যেটা কি ওই যে লেন্টিসেলের মধ্য দিয়ে হয়। লেন্টিসেলের মধ্য দিয়ে যেই প্রস্বেদনটা হয়। লেন্টিসেল কি? লেন্টিসেল হচ্ছে ওই যে এই যেটা হচ্ছে লেন্টিসেল, মানে বিশেষ করে মেহগনি গাছ যদি দেখো, যে তোমার কি হয়? কান উদ্ভিদের যে তোমার যে আবরণটা, মানে আমরা যেটাকে বাকল বলি, ছাল বলি, সেটা কি হয়? মাঝখানে মাঝখানে ফেটে যায়। ওই যে এই ফেটে যাওয়া জায়গা থেকে তোমার কি হয়? অনেক পানি বের হয়ে যায়। এই ফেটে যাওয়া জায়গাটাকে বলে কি? লেন্টিসেল। তাহলে এখান থেকে যেই পানিটা বের হয় সেই পানিটাকে বলা হচ্ছে, সেই প্রস্বেদনটাকে বলা হবে লেন্টিকুলার প্রস্বেদন। তার মানে কি? উদ্ভিদ হচ্ছে অতিরিক্ত পানি তার দেহ থেকে বের করে দেয়। এই বের করে দিয়ে পানিটা বের করবে হয়তো পাতার ভিতর দিয়ে। পাতার ভিতরে পত্ররন্ধ্র থাকবে, সেই পত্ররন্ধ্র দিয়ে বের করে দিবে, অথবা তার ত্বকের ভিতর দিয়ে বের করে দিবে, অথবা তার যে ফাটা জায়গা আছে, যে তোমার লেন্টিসেল যেটাকে বলে, বাকলের ভিতরে যে যেই জায়গাগুলো ফেটে গেছে, এখান থেকেও সে কিছু পরিমাণ পানি বের করে দিবে। এটাকে বলবে হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। এবার প্রস্বেদনের কয়েকটা উপকারিতা দেখো, যে প্রস্বেদনের ফলে কি কি হয়। একটা হচ্ছে কি? উদ্ভিদ প্রস্বেদনের ফলে অতিরিক্ত পানি বের করে দেয়। অতিরিক্ত পানি বের করে দেয়। পানি বের করে দেয়। বের করে দেয়। উদ্ভিদ যদি পানি বের করে দেয় তার মানে কি? পাতা দিয়ে বের হচ্ছে, পাতা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ পানি বের হয়। তার মানে কি? তার মানে কি? উদ্ভিদ যদি পাতা দিয়ে পানি বের করে দেয়, পাতা থেকে উদ্ভিদ যদি পাতা দিয়ে পানি বের করে দিতে থাকে, তাহলে কি? মাটি থেকে পাতা পর্যন্ত একটা পানির প্রবাহ হয়। মাটি থেকে মাটি থেকে মাটি থেকে পাতা পর্যন্ত পাতা পর্যন্ত পানির প্রবাহ সৃষ্টি হয়। পানির প্রবাহ হয়। এই পানির প্রবাহ হয়, এর মাধ্যমে কি হবে? উদ্ভিদ যে তোমার খনিজ লবণগুলো শোষণ করে মাটি থেকে, সেই খনিজ লবণ কি পানির সাথে সাথে প্রত্যেকটা পাতায় পৌঁছে যাবে। এর মাধ্যমে কি হয়? যে খনিজ লবণও পরিবহন হয়। খনিজ লবণ খনিজ লবণ প্রত্যেক কোষে যায়। প্রত্যেক কোষে যাইতে পারে। ওই যে পানির সাথে সাথে সে কি? প্রত্যেক কোষে যাবে। প্রত্যেক কোষে যাবে। তারপরে কি?
উদ্ভিদের যে দরকার, প্রত্যেকটা পাতায় পানি দরকার, সেই পানিটাও তোমার কি যাবে, পানিটাও প্রত্যেকটা পাতায় প্রশোধনের মাধ্যমে যাবে। এর সাথে কিছু কিছু অপকারিতাও আছে। যে অনেক সময় কি হয়, অনেক সময় যদি বেশি পরিমাণে পানি বের হয়ে যায়, বেশি পরিমাণ পানি বের হয়ে যায়, বেশি পরিমাণ পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, এটা কি অপকার। অনেক সময় কি হয়, উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল। কি বলে, এটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল বলে। এই যে প্রশোধনকে বলে প্রয়োজনীয় অমঙ্গল, প্রয়োজনীয় অমঙ্গল বলে। দেখো একটু তোমাদের বইয়ের ভাষায়, যে প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্প আকারে বের হয়ে যায়, এতে কি উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রশোধন কি ক্ষতিকর প্রক্রিয়া বলেই কি হয়, মনে হয়। এজন্য কি প্রশোধনকে বলা হয় একটি নেসেসারি ইভিল, মানে কি প্রয়োজনীয় অমঙ্গল। তবুও কি প্রশোধন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে, অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে। প্রশোধনের ফলে কি কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কি কি হয় দেখো, এটা একটু হাইলাইট করে রাখো। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্ত অভিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে কি সাহায্য করে। উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে, মানে পানি যদি আসে তাহলে উদ্ভিদ দেহ কি থাকবে, ঠান্ডা থাকবে। পাতার আর্দ্রতা বজায় রাখে, মানে কি পাতা ভেজা ভেজা থাকবে। প্রশোধনের ফলে কি খাদ্য তৈরির জন্য পাতায় কি অবিরাম পানি সরবরাহ কি হয়, সম্ভব হয়। তার মানে কি এই যে পানিটা পাতায় যাচ্ছে, প্রশোধনের মাধ্যমেই যাচ্ছে। পাতায় প্রশোধনের ফলে জাইলেম বাহিকার পানির যে টান সৃষ্টি হয়, তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের কি শীর্ষে পরিবহনে সাহায্য করে। মানে কি ওই যে পাতা থেকে, পাতায় পানি যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এখান থেকে মূল থেকে যে পানির একটা প্রবাহ সৃষ্টি হচ্ছে, এখান দিয়ে সে কি হয়, তোমার যে ওই যে মূলরোম থেকে একদম পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষ পরিবহনে সাহায্য করে। পাতার প্রশোধনের ফলে জাইলেম বাহিকায় যে পানির টান সৃষ্টি হয়, তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। মানে কি ওই যে পাতার টানের ফলে কি হয়, পানিটা একদম উপর পর্যন্ত উঠে যায়। উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশে কি যথেষ্ট ভূমিকা রাখে পানি দিয়ে। এর ফলে কি প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। এখানে বায়ুমণ্ডলের কিন্তু একটা উপকার আছে, কি বায়ুমণ্ডল প্রচুর পরিমাণে পানি পায়। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের তোমাদের লাস্ট পড়া হচ্ছে যে খনিজ লবণ পরিবহন। যে খনিজ লবণ পরিবহন দুইটা টিস্যুর মাধ্যমে সংঘটিত হয়। একটাকে বলবে হচ্ছে তোমার কি জাইলেম টিস্যু, একটাকে বলা হচ্ছে জাইলেম টিস্যু, আর একটাকে বলা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। জাইলেম আর একটাকে বলে ফ্লোয়েম। তোমরা জানো যে উদ্ভিদে কি হয়, উদ্ভিদে হচ্ছে পাতার ভিতরে খাবার প্রস্তুত হয়, মানে মাটি থেকে পানি এবং খনিজ লবণ গিয়ে তোমার হচ্ছে উদ্ভিদের পাতার ভিতরে খাবার প্রস্তুত হয়, সেই পাতা থেকে আবার সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে। তো জাইলেম এবং ফ্লোয়েম দুইটা টিস্যু মানে কি কিছু কোষ এক হয়ে যদি এক কাজ করে তাকে বলা হচ্ছে টিস্যু। তো এই জাইলেম এবং ফ্লোয়েম এরা উদ্ভিদের কোষ, কিন্তু এই জাইলেম এবং ফ্লোয়েম এখানে দুই ধরনের কোষ, যেখানে অনেকগুলো কোষ একত্রিত হয়ে পরিবহনের কাজ করে। কিভাবে? জাইলেম কি করে, জাইলেম হচ্ছে মাটি থেকে পানি ও খনিজ লবণ, পানি মাটি থেকে পানি ও খনিজ লবণ পাতায় নিয়ে যায়, পানি ও খনিজ লবণ পাতায় নিয়ে যায়, লবণ পাতায় নিয়ে যায়। পাতায় নিয়ে কি হয়, রান্না বান্না হয়, পাতায় নিয়ে যায়, মানে কাঁচামাল জাইলেম হচ্ছে মাটি থেকে তোমার পাতায় নিয়ে যায়। আর এখানে কে থাকে, ফ্লোয়েম থাকে, এখানে থাকে ফ্লোয়েম। এই ফ্লোয়েম কি করে, পাতায় যে খাবারটা প্রস্তুত হয় সেই প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয়। মানে ফ্লোয়েম কি করে, প্রস্তুতকৃত খাদ্য পাতা থেকে, প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয়। কোত্থেকে? পাতা থেকে উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয়। আচ্ছা দেখো,
উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতার তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে কি বলে? পরিবহন বলে। এই যে তোমার জাইলেম কি করছে? জাইলেম হচ্ছে মাটি থেকে পানি ও খনিজ লবণ পাতায় নিয়ে যাচ্ছে এবং ফ্লোয়েম কি করছে? সেই প্রস্তুতকৃত খাদ্য পাতা থেকে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। এটাকে বলা হয় কি? পরিবহন। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়া। এখানে কে ভূমিকা রাখে? জাইলেম এবং ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে। এটা মনে রাখতে হবে। কে কে? জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। দেখো কি করে? জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে কি হয়? পরিবাহিত হয়। এটা আমরা বলেছি। জাইলেম কি করে? মাটি থেকে পানি ও খনিজ লবণ পাতায় নিয়ে যায়, আর ফ্লোয়েম হচ্ছে তোমার প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদে ছড়িয়ে দেয়। সুতরাং কি জাইলেম ও ফ্লোয়েম হলো কি উদ্ভিদের পরিবহন পথ। উদ্ভিদের মূলরোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। আর জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। মানে কি? মাটি থেকে একদম পাতায় পর্যন্ত ঊর্ধ্বমুখী পরিবহন হয়। আর ফ্লোয়েমের মাধ্যমে কি? পাতায় তৈরি খাদ্যরসের উভমুখী পরিবহন হয়। মানে পাতা থেকে তোমার হচ্ছে ফ্লোয়েম কি করবে? উপর এবং নিচে দুই দিকেই প্রস্তুতিকৃত খাদ্য নিয়ে যাবে। উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং কি নিম্নমুখী পরিবহনকে বোঝায়। মানে কি? দুই দিকেই পরিবহন হবে। পাতায় প্রস্তুতিকৃত খাদ্য উপরের দিকে যাবে এবং নিচের দিকেও যাবে এবং পুরো উদ্ভিদ দিয়ে ছড়িয়ে দেবে। এটাই কি বলে? খনিজ লবণ পরিবহন। উদ্ভিদের পরিবহন বলতে কি বোঝায়? তো আমরা জানি উদ্ভিদের পরিবহন বলতে মূলত এখানে কি কি আসবে? তোমার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। কার কথা বলবো? জাইলেমের কথা বলবো এবং ফ্লোয়েম টিস্যুর কথা বলবো। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর কথা বলবো। জাইলেম কি করে? জাইলেম হচ্ছে মাটি থেকে তোমার পানি এবং খনিজ লবণ পাতায় নিয়ে যাবে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য ফ্লোয়েম সারা দেহে ছড়িয়ে দিবে। এটাই বলবে। দেখো যে জাইলেম এবং ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা তোমার পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে কি হয়? পরিবাহিত হয়। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদদের পরিবহনের পথ। এখানে দুইবার হয়েছে। আচ্ছা দেখো, তারপরে দেখো যে এই যে আমাদের একটা সামারি দেখো, যেখানে পুরো অধ্যায়ের সামারি দেওয়া আছে। এখানে কি হচ্ছে? অভিস্রবণ প্রক্রিয়ায়, এই যে অভিস্রবণ প্রক্রিয়ায় তোমার পানি শোষণ করছে। এখানে অভিস্রবণের কথা আছে। এই যে অভিস্রবণ, এই যে অভিস্রবণের কথা আছে। অভিস্রবণ প্রক্রিয়ায় সে পানি শোষণ করছে। তারপর অভিস্রবণ প্রক্রিয়ায় সে কি পানি উপর দিকে প্রবাহিত হচ্ছে। তারপর কি? এই যেখানে প্রস্বেদন হচ্ছে, পাতা থেকে পানি বের করে দিচ্ছে, প্রস্বেদন হচ্ছে কি? এই যে পত্ররন্ধ্রের ভিতরে যে স্টোমাটা, পত্ররন্ধ্র, এটা কি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র দিয়ে সে পানি বের করে দিচ্ছে। কিভাবে বের করে দিচ্ছে ব্যাপনের মাধ্যমে। তোমার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সে কি পানি বের করে দিচ্ছে। তাহলে এখানে কিন্তু তিনটা জিনিস এসে গেছে: ব্যাপন, অভিস্রবণ এবং প্রস্বেদন। কয়েকটা এমসিকিউ উত্তর দাও যে কোনটিকে প্রয়োজনীয় উপদ্রব বাংলা, ইংরেজি কি? নেসেসারি ইভিল। নেসেসারি ইভিল, বা এটাকে আরেকভাবে বলা যায় প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। কোনটাকে? অবশ্যই প্রস্বেদনকে। জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা এটা জানি। জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম দিয়ে মাটি থেকে কাঁচামাল পাতায় যায়, ফ্লোয়েম দিয়ে প্রস্তুতকৃত খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়ে। উদ্ভিদের পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। আর এ পরিবহনের পথ হচ্ছে কি? জাইলেম এবং ফ্লোয়েম। উদ্ভিদের মূলরোম দিয়ে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই শোষণকৃত পানি মূল হতে পাতায় পৌঁছাতে জাইলেম পরিবহনের পথ হিসেবে কাজ করে, আর পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে পৌঁছাতে কি? ফ্লোয়েম পরিবহনের পথ হিসেবে কাজ করে। পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়া নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা পরিবহনের সাথে সম্পর্কিত, তাই না? মানে এটা পরিবহন বলে এটাকে। আমরা ২-৩টা সিকিউ সলভ করব। যে রিশা শীতে মামার বাড়িতে বেড়াতে গেল। মামার সবজির খামার দেখতে গিয়ে লক্ষ্য করলো যে কিছু গাছ নিস্তেজ এবং কিছু গাছ কি সতেজ হয়ে আছে। সে মামাকে কারণ জিজ্ঞাসা করলো। এই ব্যাপারে মামা তাকে উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ এবং বাষ্পমোচন প্রক্রিয়ার বর্ণনা দিলেন। তিনটা কথা আছে। এটা হচ্ছে প্রথম, উদ্ভিদের পানি শোষণ। এটা দ্বিতীয়, উদ্ভিদের খনিজ লবণ শোষণ। এটা তৃতীয়, উদ্ভিদের বাষ্পমোচন বা প্রস্বেদন। ইমবাইবেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় কলোরধর্মী পদার্থগুলো পানি শোষণ করে তাকে কি বলে? ইমবাইবেশন বলে। আমরা পড়েছি।
মাছের পটকাকে অর্ধবেদ্য পর্দা বলা হয় কেন? কারণ কি, শুধু এই পর্দা দিয়ে শুধু দ্রাবক চলাচল করতে পারে, শুধু দ্রাবক চলাচল করতে পারে, শুধু দ্রাবক চলাচল করতে পারে। এই জন্য কি বলা হয়, এটাকে অর্ধবেদ্য পর্দা বলা হয়। উদ্দীপকের তৃতীয় প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রক্রিয়া কোনটা? এই যে এ ব্যাপারে মামা তাকে উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। তো পানি শোষণ একটা, খনিজ লবণ শোষণ একটা, প্রথম দ্বিতীয়, এবং তৃতীয় হচ্ছে বাষ্পমোচন। এই যে বাষ্পমোচন প্রক্রিয়া বর্ণনা দিলেন। তাহলে তৃতীয় প্রক্রিয়া মানে বাষ্পমোচন, যেটাকে বলা হচ্ছে প্রস্বেদন প্রক্রিয়া, বর্ণনা দিতে হবে। চলো আমরা এটার অ্যান্সারটা দেখি। এই যে আমরা এখন গ নাম্বারে অ্যান্সারটা দেখব। এইটা যে উদ্ভিদের তৃতীয় প্রক্রিয়াটি হচ্ছে বাষ্পমোচন তথা কি প্রস্বেদন প্রক্রিয়া। এটা ব্যাখ্যা করা হলো নিচে, যে কিভাবে, যে প্রস্বেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য কি পানি অপরিহার্য। তাই উদ্ভিদ মূলরুমের সাহায্যে মাটি থেকে প্রচুর পানি কি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন কি বিপাকীয় কাজে ব্যবহার করে, এবং বাকি অংশ কি করে, সে বাষ্প আকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। তো উদ্ভিদের দেহাভ্যন্তরে থেকে পাতার মাধ্যমে বাষ্প আকারে পানির এই নির্গমনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলে প্রস্বেদন বা বাষ্পমোচন। প্রস্বেদন সাধারণত কি পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এছাড়া কি কাণ্ড ও পাতার কিউটিকল ও কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে কি অল্প পরিমাণ প্রস্বেদন বা বাষ্পমোচন হয়। তো এই ছিল হচ্ছে কি প্রস্বেদন, মানে পানি বের হয়ে যাবে, কার কার মাধ্যমে বের হবে, পাতার মাধ্যমে বের হবে, তারপর হচ্ছে কাণ্ডের যে তোমার ত্বক বা কিউটিকল এর মাধ্যমে বের হবে, আর কিছু পরিমাণ পানি লেন্টিসেলের মাধ্যমে বের হবে। এটা একটু ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। ঘ নাম্বার কি ছিল, যে প্রথম ও দ্বিতীয় তুলনামূলক আলোচনা করো। প্রথম ছিল কি পানি শোষণ প্রক্রিয়া, দ্বিতীয় ছিল খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। দেখো কিভাবে শোষণ করে, যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় প্রক্রিয়া দুটি হচ্ছে যথাক্রমে পানি ও খনিজ লবণ শোষণ। নিচে প্রক্রিয়া দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। দেখো, মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে কি বলা হয়, সাধারণভাবে শোষণ বলা হয়। শোষণ কাকে বলে, যে উদ্ভিদ কি করবে, যে প্রক্রিয়ায় তার দেহের ভিতরে পানি এবং খনিজ লবণ টেনে নিবে। আর শোষণ প্রক্রিয়া যথাযথ হলে গাছ সতেজ থাকে, তা না হলে কি হয়, নিস্তেজ হয়ে যায়। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। খনিজ লবণ কি মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি ও লবণ শোষণ প্রক্রিয়া দুটি ভিন্ন। একদম বইয়ের হুবহু লাইন উঠে দেওয়া আছে। দেখো, অধিকাংশ পানি উদ্ভিদ দেহে নিষ্ক্রিয়ভাবে কি হয়, শোষিত হয়। আর অধিকাংশ খনিজ লবণ কি হয়, সক্রিয়ভাবে শোষিত হয়। সেখানে বলা ছিল তোমার শ্বসন দুইভাবে হইতে পারে, সক্রিয় শ্বসন, নিষ্ক্রিয় শ্বসন। পানি তোমার যে শোষণ সেটা হয়েছে তোমার নিষ্ক্রিয়ভাবে, আর খনিজ লবণ শোষণটা হয় সক্রিয়ভাবে। পানি শোষণের জন্য কি বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, কারণ কি এটা নিষ্ক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না, কিন্তু খনিজ লবণ শোষণের জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে, কারণ কি এটা হচ্ছে কি সক্রিয় শোষণ, এই জন্য শক্তির প্রয়োজন পড়বে। পানি অণু হিসেবে কি শোষিত হয়, আর খনিজ লবণ কি হিসেবে শোষিত হয়, আয়ন হিসেবে শোষিত হয়। দেখো দুইটার তুলনামূলক আলোচনা করা আছে। অধিকাংশ পানি মূল্যম অঞ্চল দিয়ে কি হয়, শোষিত হয়। দেখো আর একটা সিকিউ দেখো, আরিফ তার শরীরে সেন্ট ব্যবহার করায় অন্যরাও কি তার ঘ্রাণ পেল। পরদিন সে তার সাধারণ বিজ্ঞান শিক্ষককে জিজ্ঞাসা করলো এটি কেন হলো। শিক্ষক বলল যে পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ব্যাপনের কথা বলেছে। ক নাম্বার ছিল তোমার ভেদ্য পর্দা কাকে বলে, তাহলে যেই পর্দা দিয়ে সবকিছু চলাচল করতে পারে, দ্রাবক এবং দ্রব চলাচল করতে পারে, দ্রাবক ও দ্রব চলাচল করতে পারে, তাকে বলা হচ্ছে ভেদ্য পর্দা, চলাচল করতে পারে, তাকে ভেদ্য পর্দা বলে। ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে কি দুইটি পার্থক্য লেখো। ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য, একটা হচ্ছে সংজ্ঞা দিবা, আর একটা কি, আর একটা হচ্ছে একটাতে কি হবে, একটাতে হচ্ছে তোমার ব্যাপনের ক্ষেত্রে কি হয়, ওই যে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায়, আর অভিশ্রবণের মধ্যে কি হয়, কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের দিকে যায়, এটা দিলেও হবে। তারপর গ নাম্বার কি, যে প্রক্রিয়ার মাধ্যমে সেন্টের ঘ্রাণ ছড়িয়ে পড়ে তার বর্ণনা দাও। তাহলে এটা কি ব্যাপন প্রক্রিয়ার কথা বলা হয়েছে না, সেন্ট ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। চলো আমরা অ্যান্সারটা দেখি। এটা হচ্ছে অ্যান্সার আমাদের, যে উদ্দীপকে যে প্রক্রিয়ার মাধ্যমে সেন্টের ঘ্রাণ ছড়িয়ে পড়ে তা হলো কি ব্যাপন প্রক্রিয়া। নিচে ব্যাপন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো। আমরা জানি সব পদার্থই কি ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর কি চলন দ্রুত হয়, আমরা জেনেছি কেন দ্রুত হয়, তাদের গতিশক্তি বেশি থাকে, এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো কি ছড়িয়ে পড়তে থাকে। এ প্রক্রিয়া কতক্ষণ চলবে, যে যতক্ষণ না অণুগুলোর দুই স্থানে কি ঘনত্ব সমান হয়।
অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে বলে কি? ব্যাপন। ব্যাপনকারী পদার্থের অণুপরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো কি ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে কি বলে? ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণু ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব কি সর্বত্র সমান হয়, ততক্ষণ চলতে থাকবে। তো এইভাবে একটু লিখে দিতে হবে। ঘ নাম্বার বলেছিল উল্লেখিত প্রক্রিয়াটির গুরুত্ব আলোচনা করো, মানে ব্যাপনের গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। যে উল্লেখিত প্রক্রিয়াটির গুরুত্ব, মানে ব্যাপনের গুরুত্ব আলোচনা করব কিভাবে? ওই যে তোমাদের বই যেটা দেওয়া আছে সেটা লিখে দিতে হবে যে কি উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো ব্যাপন, নিচে ব্যাপন প্রক্রিয়াটি গুরুত্ব আলোচনা করা হলো। দেখো, জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। সব রকম শারীরবৃত্তীয় কাজে উদ্ভিদ কি সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং কি অক্সিজেন ত্যাগ করে। এটা কার মাধ্যমে হয়? এটা হয় ব্যাপন প্রক্রিয়া হয়। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য কি অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে কি অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড কি বের হয়ে যায়। উদ্ভিদের শোষিত পানি বাষ্প আকারে কি প্রস্রবণের মাধ্যমে দেহ থেকে কি ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। ওই যে পানি যে বের হয়ে যায় সেটাও কি ব্যাপন প্রক্রিয়া। এখানে বইয়ে যে আরো একটু দেওয়া আছে যে লসিকা কথা দেওয়া আছে, এটা একটু লিখে দিলে হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা, তোমাদের থার্ড চ্যাপ্টার। তো আশা করি বুঝেছো, এবং অধ্যায়টা কিন্তু খুবই সহজ, একটু রিডিং পড়লে হয়ে যাবে এটা। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।